সম্মেলনে উপস্থিত হয়েছি। আজকের এই সভায় আমাদের মঞ্চে যিনি এখনো পর্যন্ত মঞ্চ আলো করে বসে রয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের প্রতিনিধি অনন্তদেব অধিকারী মহাশয়, উনিও একজন বিধায়ক। কিছুক্ষণ আগেই আমাদের এই মঞ্চে এসেছিলেন স্থানীয় বিধায়ক, মাননীয় স্থানীয় এমপি মাননীয় মনোজ দিগা মহাশয়, সেই সঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সাথী। আমাদের এখানে নেতৃত্ব আমি কাউকে বলছি না, আমরা সকলেই এক এবং সকলেই আমরা আমাদের লড়াইয়ের সৈনিক বলে মনে করি। আলিপুরদুয়ার জেলায় এর আগেও আমি এসেছিলাম, এখানে সভা করে গেছি। আজকে আবারও এসেছি বেশ কয়েক বছর পরে। মঞ্চ আজকে ধরে উপচে পড়ছে ভিড়, এটা দেখে অবশ্যই উচ্ছ্বসিত এ কারণেই আমরা আমাদের যে দীর্ঘ লড়াই, যে দীর্ঘ আন্দোলন, আমাদের মূল দাবি পেনশন নিয়ে এবং বাঁচার লড়াইয়ের জন্য, সেই দাবি সম্ভবত আমাদের পূরণ হতে চলেছে এবং আমাদের লড়াইয়ের পর্যায়ে আমরা এগিয়ে গেছি। আমরা এতদিন বলতাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমি এখান থেকে বলছি অনেক লড়াই করেছি, এবার শুধুমাত্র বাঁচতে চাই। তাই আমরা সরকারটাকে উল্টে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন 2011 সালের তার প্রত্যেকটা নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। তার প্রথম যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু দীর্ঘ 15টা বছর পেরিয়ে গেলেও তিনি একটি ধাপও বেরোতে পারেননি। তাই বাংলার পার্শ্ব শিক্ষকরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং তাকে আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি পার্শ্ব শিক্ষকদের দাবিকে মর্যাদা না দেয়, তাহলে তাকে নবান্ন থেকে নামিয়ে ওই বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেবো। আজকে তার পরিণতি কোন জায়গায় দেখুন। তৃণমূল সরকার নেই, তৃণমূল দলটাও নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় নেই। আমরা বলেছিলাম যেদিন আমাদের ওই কল্যাণীতে পুলিশ বেধড়ক পিটিয়েছিল, যেদিন শিক্ষকদের বুকে লাঠি মেরেছিল, সেদিন আমি বলেছিলাম ধননন্দ ঠিক যেমন ভাবে কৌটিল্যের বুকে লাঠি মেরে ধ্বংস হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তিনিও ধ্বংস হবেন। আজকে দেখতে পেয়েছেন টানা 3 বছর জেল কেটেছে, সে আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অবিলম্বে যদি পূরণ না করা হয়, তাহলে তার পরিণতি কোন জায়গায় যাবে। আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। আমরা পরিবর্তনের সরকারে নিয়ে এসেছি, যে সরকারকে নিয়ে এসেছি সেই সরকারের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে অর্থমন্ত্রী, প্রত্যেকেই আমাদের বিগত দিনের আন্দোলনে এক একজন সৈনিক। আমরা তাদের সান্নিধ্যে বহু লড়াই করেছি, বহু আন্দোলন করেছি। 2019 সালে এই আন্দোলনে কলকাতার বিকাশ ভবনের সামনে যে দীর্ঘ লড়াই হয়েছিল, সেই দীর্ঘ লড়াইয়ে আমাদের লোকেশ চ্যাটার্জি তৎকালীন এমপি, সুকান্ত মজুমদার তৎকালীন এমপি, বর্তমানের শিক্ষা প্রতিমন্ত্রী, প্রত্যেকে আমাদের সভায় গিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে দিলীপ ঘোষ প্রত্যেকে আমাদের আন্দোলনে গেছেন, প্রত্যেকে লড়াই করেছেন, আমাদের দাবি নিয়ে কথা বলেছেন। 2019 আন্দোলনেও আমরা তাদের পাশে পেয়েছি। 2026 পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে নির্বাচনের প্রাক মুহূর্তে শেষ আন্দোলনে আমাদের সামনে আমাদের দাবিকে সামনে রেখে আমাদের লড়াইয়ের সৈনিক হিসাবে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম সুরেন্দ্র অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরেই তিনি তার কাজ দেখে দিয়েছেন। মাত্র 45 দিনের একটা সরকার, একটা দেউলিয়া রাজ্যের সরকার, তিনি যে মসনদে বসেছেন, কোনটা কিংবা একটা মসনদ, যে মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আদরের ভাইপো সকলে মিলে ফাঁকা করে দিয়েছেন। ঠিক সেই রকম জায়গায় যখন ভাড়া শূন্য, তখন তার রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়কে দিয়ে পার্শ্ব
দুঃখ যন্ত্রণার ইতিহাস তার মনে পড়েছে। তাই তিনি কয়েক মিনিটের মধ্যে সাংবাদিক ভাষণের মধ্যে দিয়ে, সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তিনি বলেছেন যে অন্যান্য রাজ্যগুলোতে কি ধরনের বেতনমান রয়েছে সেটা তার অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তর অবিলম্বে পর্যালোচনা করবে এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বদলাবে। আমরা চেয়েছিলাম এরকমই একজন মুখ্যমন্ত্রী যার মধ্যে করুণা থাকবে, যার মধ্যে দরদ থাকবে, যার মধ্যে মমত্ব থাকবে। না মমতা হলেই তার মধ্যে মমতা থাকে না, সেটা বাংলার মানুষ বুঝেছে। আর মমতা না হলেও যে মমত্ব দেখানো যায় সেটা যদি দেখেছেন তার নাম শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা তার ভাষণ শুনেছি, পার্শ্ব শিক্ষকদের প্রতি তার বক্তব্য শুনেছি, তার যে ব্যথা, তার যে যন্ত্রণা সেটা আমরা অনুভব করেছি। আমরা যখন দেখেছিলাম দুর্গাপুরে তিনি একটি প্রশাসনিক সভায় তিনি যাচ্ছিলেন, সেখানে আমাদের কয়েকজন সাথী একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি তার চলমান কনভয়কে ওখানে দাঁড় করিয়েই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানার থেকে তার দাবিপত্র নেওয়ার জন্য তার কনভয় দাঁড় করিয়ে দেন। আমরা দেখেছি নন্দীগ্রামে যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমরা দূর দূরান্ত থেকে গেছিলাম। আমার সঙ্গে সেদিনের সৈনিক ছিলেন অরুণ মেটে মহাশয়। তিনি দেখেছেন তখনও তিনি মুখ্যমন্ত্রী ঘোষণা হননি, কিন্তু আমরা জানতাম বাংলার দালাল ছেলে শুভেন্দু অধিকারী বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে। তার কাছে সেখানে গিয়ে সেই ভিড়ের মধ্যে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি সেটা একমাত্র আমরা অনুভব করতে পেরেছি। আমরা জানি সেদিন তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে পার্শ্ব শিক্ষক নামটাকে আমরা রচনা করে দিয়ে এসেছি, যার সুফল আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। আমাদের এখানকার যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তার সঙ্গে প্রথম বৈঠকেই আমরা যে দুটো দাবি তুলে আনতে পেরেছি, তার মধ্যে একটা আমাদের দিদিমণিদের দীর্ঘদিনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা লাঘব করার জন্য তাদের জন্য ট্রান্সফার আমরা অবিলম্বে আনতে চলেছি। আমাদের দিদিমণিদের কথা আরো ভেবে তাদের দীর্ঘদিনের যন্ত্রণা সিপিএল যেটা বেসরকারি ক্ষেত্রেও রয়েছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর কাছে বারবার দাবি করেছিলাম, শুধু ভাবনা ছাড়া আর কিছু দেননি। আমাদের এখানকার শিক্ষামন্ত্রী যার বিধানসভা কেন্দ্রে আপনারা আজকে জেলা সম্মেলন করছেন, সেই শিক্ষামন্ত্রী তিনি কথা দিয়েছেন যে সিপিএল নিয়ে অন্যরা যেভাবে অন্য কাজে ব্যবহার করছেন, সেটাকে অপব্যবহার করছেন, সেটাকে রোখার পাশাপাশি আমাদের দিদিমণিরা, সেই দিদিমণিদের যারা সিপিএল নিয়ে বেড়াতে যান, ঘুরতে যান, দীঘায় যান, দার্জিলিং এ যান, তাদের সেই কাজগুলো আমাদের দিদিমণিদেরকে নিতে হয়। এই প্রথার বক্তব্য করে তিনি আমাদের দিদিমণিদের জন্য সিসিএলের কথা ভাবছেন এবং অবিলম্বে তিনি ফাইল অর্থ দপ্তরে পাঠাবেন এবং সেটা পাস করিয়ে আনবেন। আমরা আরো দুর্দশার কথা বলেছি, যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা খুব শীঘ্রই যারা রিটায়ার করেছেন অথবা করতে চলেছেন, সেই তাদের জন্য রিটায়ারমেন্ট বেনিফিট পর্যালোচনা করতে হবে এবং আমাদের 10 লক্ষ টাকা গ্র্যাজুইটি অবিলম্বে চালু করতে হবে। আমাদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। তিনি কথা দিয়েছেন তিনি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আমরা যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিগত দিনে বছরের পর বছর অপেক্ষা করে ধর্ণা দিয়ে অনশন করে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ পেতাম না, আমরা 2 মাসের মধ্যে বর্তমান রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, মানবধর্মী শিক্ষামন্ত্রী, যিনি আমাদেরকে সম্মানীয় বলে সম্বোধন করেন, সেই শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, আমরা তার কাছে পৌঁছে গেছি 2 মাসের মধ্যে। আমরা যে মুখ্যমন্ত্রী বিগত দিনে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে দেখেছিলাম প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহাশয়। পার্শ্ব শিক্ষকরা যার ধার কাছে ঘেঁষতে পারিনি কখনো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আমি অন্তত পক্ষে 30 দিন গিয়েছি, কুকুরের মতো ব্যবহার করেছে, কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে 2 মাসের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা 3-3 বার সাক্ষাৎ করেছি।
নন্দীগ্রাম থেকে শুরু করে বিধানসভা কোথাও ঢুকতে বাকি নেই। আমরা তাদের কাছে পৌঁছতে পেরেছি অবিলম্বে। এখান থেকে পরিষ্কার পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে অন্ধকারাচ্ছন্ন যুগ, সেই যুগের অবসান ঘটে আলোর ভোর আসতে চলেছে। অচিরেই পার্শ্ব শিক্ষকদের জীবনে সূর্য উঠবে। মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে আমাদের জীবনের উত্তরণ হবে। আবার আমাদের জীবনে সুবর্ণ যুগ ফিরবে। আমরা হাসি মুখে বাঁচতে পারবো। আমরা বলেছি বাংলার শিক্ষা ব্যবস্থা পার্শ্ব শিক্ষকরা বিগত দিনে যেমন ভাবে বাঁচিয়ে রেখেছে, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড সোজা করে আবারও আমাদের হাত ধরেই আমরা তুলব। যখন এক লক্ষে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছিল, তখন প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুলগুলোকে আমরা সেদিন হাল ধরেছিলাম। কোভিড পিরিয়ডে যখন মানুষ বেরোতে পারছিল না, তখন মিড ডে মিল দেওয়া থেকে শুরু করে স্কুলের যাবতীয় কাজ পার্শ্ব শিক্ষকরা স্থানীয় হিসাবে সেগুলোকে পরিচালনা করেছে। স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু পার্শ্ব শিক্ষকরাই করেন এবং তার যে পূর্ণ সহযোগিতা শিক্ষকদেরকে করার কথা সেটা আমরাই করি। প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুলের তালা খোলা থেকে তালা বন্ধ পর্যন্ত গোটা দায়িত্ব পার্শ্ব শিক্ষকরা মাথা নিচু করে সেগুলো করে চলেছে। অথচ বিগত সরকারের আমরা সহানুভূতি পাইনি। আমরা তাদের প্রতিশ্রুতি ধার কাছ দিয়ে আমরা তাদের হাঁটতে দেখেছি। কিন্তু আজকে আমরা এই যে নতুন সরকার, মাত্র কয়েকদিনের সরকার, কয়েক মাসের সরকার, ইতিমধ্যে তাদের কাছ থেকে আমরা যে সহানুভূতি পেয়েছি সেটাই আমাদের কাছে একটা বিরাট বড়। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের আজকে বন্ধু সম্বোধন করে কথা বলছে, মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় পার্শ্ব শিক্ষক বন্ধু, সম্মানীয় পার্শ্ব শিক্ষক বন্ধু বলে আজকে আমাদেরকে সম্বোধন করছেন। এটাই আমরা চেয়েছিলাম। এটাই আমাদের দীর্ঘদিনের যে কর্মপ্রয়াস, আমাদের যে প্রচেষ্টা, আমরা যেভাবে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছি, এটাই আমাদের মর্যাদা। আমরা বলেছিলাম শুধু বেতন কাঠামো নয়, আমরা শিক্ষকের মর্যাদা চাই। আমরাও শিক্ষক, যে শিক্ষকের মর্যাদা দীর্ঘ 23টা বছর স্কুলে রান্নায় কাজ করেও পাইনি, আজকে আমরা 23 দিনে নতুন সরকারের কাছ থেকে আমরা সেই সম্মান পেয়েছি এবং পেতে চলেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও সাক্ষাৎ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার দেওয়া প্রতিশ্রুতি অন্যান্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের দেখার বিষয়, তারা দেখবে। কিন্তু আমাদের যে আবদার থাকবে, আমাদের যে দাবি থাকবে, সে দাবি হচ্ছে গোটা বাংলা আজকে পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে নীতি নেবে, সেই নীতি আজকে গোটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলো দেখবে এবং পার্শ্ব শিক্ষকদের দাবিকে মার্জনা দিয়ে, মর্যাদা দিয়ে 7th পে কমিশনের অন্তরে গত করতে হবে। এটাই আমাদের দাবি। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সে দাবি নিশ্চয় পূরণ করতে পারবো। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের উপর আস্থা রাখুন। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিগত দিনে যেমন ভাবে চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছে, এই সরকারের পাশে থেকে এই সরকারের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে নিজেদেরকে রক্ষা করে আমরা আমাদের যে দাবি, আমরা আমাদের দীর্ঘদিনের যে অধিকার, সেই অধিকার অবিলম্বে আমরা পূরণ করতে পারবো। আমরা তাই আজকে দিকে দিকে ব্লক সম্মেলন করছি, ব্লক কমিটি করছি, আজকে জেলা সম্মেলন করছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা সম্মেলন করব এবং সরকারকে একটা বার্তায় দেব, ভোটের আগে তিনি যেভাবে পার্শ্ব শিক্ষকরা আপনাদের এই সরকারকে দুহাত করে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে আপনাদেরকে যেভাবে ক্ষমতায় নিয়ে এসেছে, আপনাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার দায়িত্ব বাংলার 42,000 পার্শ্ব শিক্ষক ঘাড়ে করে বয়ে নিয়ে যাবে। আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের পাশে থাকবে, আপনাদের সঙ্গে নিয়ে চলবে। আপনার শুধু পার্শ্ব শিক্ষকদের মর্যাদাটুকু দিন, তাদের বেঁচে থাকার অধিকারটুকু দিন, তাদের সন্তানের মুখে দুবেলা দুমুঠো যাতে মাছ ভাত অন্তত মুখে তুলে দিতে পারি, তার ব্যবস্থা আপনারা করে দিন। আমরা চিরকৃতজ্ঞ আপনাদের সরকারের কাছে থাকবো। আমরা বিগত দিনে শুনেছিলাম যে কেন্দ্র টাকা দেয় না,
তাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না। রাজ্য সরকারের ভাড়া শূন্য, তাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাচ্ছে না। আমরা এমন একটা সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পেরেছি যে সরকার 2002 সাল 2003 সালে দিল্লিতে ক্ষমতা থাকাকালীন পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করেছিল। আজকে সেই সরকারি দিল্লিতে ঠিক যেমন ভাবে রয়েছে, বাংলাতেও আমরা সেই রাজনৈতিক দলের সরকারকে ক্ষমতায় আনতে পেরেছি। তাই আজকে দিল্লি যায় না, এই কথা অন্তত পক্ষে শুনতে পারবো না। আমাদের আজকে মা এবং বাবা দুজনেই রয়েছে। আমরা পার্শ্ব শিক্ষকরা আজকে চালক সন্তান নয়। আজকে আমাদের বাবা যদি বিজেপি সরকার হয়, কেন্দ্রীয় সরকার যদি হয়, তাহলে অবশ্যই আমাদের মা পশ্চিমবঙ্গ সরকার। আজকে আমাদের মা আর বাবার মিলন হয়েছে, তাই আমরা আজকে আর না খেয়ে মরবো। বাংলার পার্শ্ব শিক্ষকদেরকে একজনকেও আর না খেয়ে মরতে দেব না, এ কথা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আগামী দিনে এই সরকারের হাত ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব। ইতিমধ্যে আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় 200 জনের বেশি পার্শ্ব শিক্ষক অকালে তাদের প্রাণ হারিয়েছে। আজকে তাদের পরিবারগুলো পেনশনটুকু অন্তত পক্ষে যেটুকু পায়, তার বাইরে যে গ্র্যাচুইটিটা পাওয়ার কথা, প্রথমে ছিল 1 লক্ষ টাকা, তারপরে ছিল 3 লক্ষ টাকা, তারপরে করা হয়েছিল 5 লক্ষ টাকা। সেই টাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না দিয়ে আমাদের সঙ্গে বেইমানি করেছে, আর বেইমানির সাজায় যাবে। আজকে তাকে কোনো মিডিয়ায় দেখায় না, তাই তাকে ফেসবুকের মধ্যে দিয়ে তার বক্তব্য তুলে ধরতে হচ্ছে। এটাই বাংলার পার্শ্ব শিক্ষকদের ক্ষমতা, এটাই ফেসে যাওয়া মানুষদের ক্ষমতা, এটাই শিক্ষকদের লড়াই। আমি 2019 সালে আপনাদেরকে বলেছিলাম, শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতি গঠন করে। শিক্ষক শুধু পড়ায় না, শিক্ষক আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করে, আগামী দিনের নাগরিক তৈরি করে। তাই শিক্ষকদের সঙ্গে গাদ্দারি করে কেউ টিকে থাকতে পারে না। আজকে আপনারা দেখেছেন সে টিকে নেই, সে আজকে ধ্বংস হয়ে গেছে। আগামী 50 বছরের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল কংগ্রেস মাথা তুলে দাঁড়াতে পারবে না, এটা নিশ্চিত থাকুন, এটা লিখে রাখুন, এটা আমার গ্যারান্টি। আজকে বাংলার মানুষ যেভাবে তাকে ছুড়ে ফেলেছে, আগামী 50 বছর তিনি আর উঠতে পারবেন না। আমরা চাই এই সরকারের হাত ধরে আমাদের দীর্ঘদিনের যে দাবি, আমাদের দীর্ঘদিনের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করব এবং আমাদের মধ্যে দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক গড়ে উঠবে। শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতিতে ছেয়ে গেছে, আজকে স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না। কোনো কোনো গ্রামের স্কুলে 80 থেকে 90% স্টুডেন্ট, আজকে তারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী। এই শিক্ষা ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই বাংলার গ্রামগঞ্জগুলোর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হোক। 80% স্টুডেন্ট যারা আজকে রেমিডিয়াল স্টুডেন্ট, আমরা তাদের উন্নতি চাই। আমরা সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব আমরা রেখেছি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য। সারপ্লাসের নামে শুধুমাত্র টিচারদের পরিবর্তন করা নয়, টিচারদের বদলি করা নয়, ছাত্রদেরকেও বদলি করা হোক। তাদের কাছাকাছি যে স্কুল, সেই স্কুলগুলোতে নিয়ে গিয়ে সেই স্কুলগুলোকে বাঁচানো হোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 6 থেকে 7 হাজার হাই স্কুল উঠে গেছে বা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যেতে চলেছে। সেই স্কুলগুলোকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই। আমরা চাই স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা হোক। যে সমস্ত স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে, সেই সমস্ত স্কুলগুলো বেঁচে উঠুক। আমরা চাই শিক্ষকদের পূর্ণ মর্যাদা দেওয়া হোক এবং শিক্ষকদের মধ্যে দিয়ে আগামী দিনে নতুন ভারতবর্ষের পাশাপাশি নতুন বাংলা গড়ে উঠুক এবং বাংলার ছাত্ররা আবারও মাথা তুলে দাঁড়া। সারা ভারতবর্ষে তাদের যে ঋত গৌরব, সেই গৌরব আরো ফিরে আসুক, আবারও ফিরে আসুক। আজকে সর্বভারতীয় স্তরে ভারতবর্ষ বাংলার যে ছাত্রছাত্রী, তাদের যদি অবস্থান দেখেন অত্যন্ত নিম্নমানের। আজকে বাংলাকে এমন জায়গায় পিছিয়ে দিয়েছে, ভারতবর্ষের জাতীয় ক্রিকেট টিম থেকে শুরু করে খোখো টিম বলুন, আর ফুটবল টিম বলুন, আর অলিম্পিকেই বলুন, বাংলার ছেলে মেয়েদের কোনো ভূমিকা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাতে নিয়ে গেছে। আজকে নিট পরীক্ষা থেকে শুরু করে সর্বভারতীয় কোনো পরীক্ষায় বাংলার মেধা আর এগোতে পারে না, কারণ বাংলার মেধা আজকে শেষ হয়ে গেছে।
তাই আমরা সমস্ত কিছুকে উপেক্ষা করে সঠিক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে, বাংলার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে, বাংলার সিলেবাসের পরিবর্তনের মধ্যে দিয়ে, ওই এপাক ওপাক ঝপাক ওই সমস্ত সিলেবাস থেকে বের করে দিয়ে বাংলার প্রকৃত যে গৌরবের ইতিহাস গাথা, সেই গাথাকে আমরা সিলেবাসের মধ্যে তোলার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা প্রস্তাব প্রদান করেছি। আমরা চাই বাংলার সিলেবাসের আমূল পরিবর্তন করে আমাদেরকে পুনরুদ্ধার করা যে সিলেবাস, সেই পূর্বের সিলেবাস খানিকটা আবার ফিরিয়ে আনুন। মনীষীদের কথা সেখানে থাক, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের চুরির কাহিনী আর সিঙ্গুর থেকে যে আমাদের শিল্পের যে চলে যাওয়া সেই দুর্নীতির কাহিনী তুলে দিয়ে নেতাজি স্থান পা, সেখানে রবীন্দ্রনাথ স্থান পা, সেখানে আমাদের যে বীরাঙ্গনা রয়েছে সেই বীরাঙ্গনাদের ইতিহাস সেখানে স্থান পা। আমরা সেই সিলেবাস চাই এবং আগামী দিনে সেই সিলেবাসের মধ্যে দিয়ে আমরা সঠিক ছাত্র তৈরি করতে পারি তার ব্যবস্থা করা হোক। আজকে সমাজ যেভাবে পিছিয়ে পড়েছে সেই সমাজের যাতে এগিয়ে যেতে পারে আমরা কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আবারও এই রাজ্যে চালু করতে চাই। আমরা চাই যাতে ছাত্রছাত্রীরা শুধু সরকারি চাকরির জন্য পড়াশোনা করুক এটা নয়, আজকে তারা বিভিন্নভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য সিলেবাস তৈরি করা হোক এবং বাংলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক নয়, বাংলাতেই তারা যাতে কাজ পায় সেরকম ভাবে আমরা তাদেরকে মানুষ করে তুলতে চাই। আজকে আমার ছাত্ররা যখন কাজ না পেয়ে তারা বেকার হয়ে ঘুরে বেড়ায় তখন তাদের জন্য আমাদের কষ্ট হয়। আজকে যখন কোনো ছাত্র তার মা বাবা গুরুজনদেরকে অপমানিত করে, অমর্যাদা করে, তখন আমাদের কষ্ট হয়। তাই আমরা এরকম সিলেবাস চাই যেখানে নীতিকথা থাকবে, যেখানে সম্মান শ্রদ্ধার কথা থাকবে, সেই রকম সিলেবাস আমরা চাই। আমরা চাই শিক্ষকরা তাদের পূর্ণ মর্যাদা পাক, তাদেরকে দাবি দেওয়া সেগুলো পাক, তাদেরকে ধরনের ছুটিগুলো পাওয়ার দরকার। পার্শ্ব শিক্ষকরা মাত্র 10টা ছুটি তারা জমাতে পারে এবং বছরে 10টার বেশি ছুটি পায় না। আমাদের যেন 10টার বেশি ছুটি না লাগে, তার বেশি রোগ, তার বেশি অসুস্থ যেন আমরা না হতে পারি। আর আমাদের যারা মায়েরা রয়েছেন, যে সমস্ত দিদিমণিরা রয়েছেন, তাদের যেন সরকাররা লেখাপড়া না করে তারা যেন অসুস্থ না হয়, ঠিক সে কারণেই আমরা সিপিএলটা পাই না। আগামী দিনে এই সমস্ত নীতির পরিবর্তন হোক, শিক্ষকদের উন্নয়ন হোক, শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, পার্শ্ব শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি তারা যেন আদায় করতে পারে। এই সরকারের ভালোবাসার জায়গায় যাতে আমরা থাকতে পারি, তার জন্য আমরা সরকারকে সময় দিয়েছি। সরকারের অর্থনৈতিক উন্নতি পাশাপাশি আমরা সরকারকে প্রত্যেকটা কাজে আমরা সহযোগিতা করব এবং আগামী যে বাজেট অধিবেশন রয়েছে সেই বাজেটের মধ্যেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়ে আমরা বাংলার 42,500 শিক্ষক একসঙ্গে হাসি ফোটাবো। আর আমি এখান থেকে ঘোষণা করছি, আগামীতে যে 5,000 টাকা বৃদ্ধি হচ্ছে সেটা আগস্ট থেকে বৃদ্ধি হচ্ছে। আপনারা এটা নিশ্চিত থাকুন। ওই এখনো জিও হয়নি, এ হয়নি, তা হয়নি, এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা আগস্ট মাস থেকে লাগু হবে। আপনারা মনে রাখবেন সেদিন থেকেই লাগু হবে। বেশ কিছু কারণের জন্য জিওটা নিয়ে সমস্যা রয়েছে, তবে আপনারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক করছেন এই জিও নিয়ে, সেগুলো একটাও ঠিক নয়। জিওতে যে সমস্যাটা হয়েছে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের প্রকৃত সংখ্যা কত, সেটা নিয়ে একটা গন্ডগোল রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা ক্লিয়ার করে যায়নি, সেটা ক্লিয়ার করার কাজ চলছে। ঠিক সে কারণেই কিন্তু জিওটা আটকে রয়েছে। আমরা আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে যে কোনো দিন এই জিও প্রকাশ হবে এবং আগামী দিন আমাদের প্রত্যেকটা দাবি এই সরকারের হাত ধরে আমরা পূরণ করতে পারবো, এই আশা ভরসা রাখছি। আমি আলিপুরদুয়ার জেলার প্রত্যেক পার্শ্ব শিক্ষক সাথী যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য কমিটি যে সমস্ত সিদ্ধান্তগুলো নেবে, যে কর্মসূচিগুলো নেবে, আপনারা প্রত্যেকে সেই কর্মসূচিতে সাদরে আহ্বান করে সেগুলোতে অংশগ্রহণ করবেন। সংগঠনের প্রত্যেকটা কর্মসূচি অত্যন্ত চিন্তা ভাবনা করেই নেওয়া হয়। কোনো কোনো কর্মসূচি হয়তো আপনার পছন্দ না হতে পারে, আপনার মনোভূত না হতে পারে, তবুও আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
কারণ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে সমস্ত কর্মসূচিগুলো বিগত দিনে গ্রহণ করা হয়েছে, সমস্ত কর্মসূচি যেমন ভাবে আপনারা ফ্রুটফুল ভাবে সেগুলোকে বাস্তবায়িত করেছেন, যার ফল হিসাবে 2018 সালে আমরা 5,000 টাকা ভাতা বৃদ্ধি করতে পেরেছিলাম। 2019 সালের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা 3% ইনক্রিমেন্ট বাৎসরিকভাবে চালু করতে পেরেছিলাম এবং 2026-এ ইলেকশনের ঠিক আগে আমরা যে জবাব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়েছিলাম, তার ফলশ্রুতি হিসাবে নতুন সরকারের কাছাকাছি পৌঁছাতে পেরেছি, নতুন সরকারের সহানুভূতি আদায় করতে পেরেছি, নতুন সরকারের বন্ধু হতে পেরেছি, নতুন সরকারের মুখ্যমন্ত্রীর হৃদয়ে পার্শ্ব শিক্ষক নামটাকে গেঁথে দিতে পেরেছি, নতুন সরকারের শিক্ষামন্ত্রীর হৃদয়ে আমরা সম্বোধিত হয়েছি, আমরা সম্মানিত হয়েছি। শুধু তাই নয়, 5,000 টাকা বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য রাজ্যে যেমন ভাবে বেতন কাঠামো দেওয়া হয়, এ রাজ্য সরকারও আগামী দিনে বেতন কাঠামো দেবেন, সেই প্রতিশ্রুতি আমরা পেয়েছি। তাই তাদের সেই প্রতিশ্রুতিকে মান্যতা দিয়ে মাথায় রেখে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক একভাবে চলবে, এক মিনিটে চলবে, একই কথা বলবে। এই শপথ নিয়ে আমি আপনাদের এই সকল যে কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন, আলিপুরদুয়ার জেলার আজকে প্রথম জেলা সম্মেলন আজকে সফল হয়েছে। আগামী দিনে প্রত্যেকটা জেলায় সম্মেলন সফলভাবে করবেন। আর আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আগামী নভেম্বর মাসে আমাদের রাজ্য সম্মেলন হবে, আর সেই রাজ্য সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে এ রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আর উপস্থিত থাকবে আমাদের শিক্ষামন্ত্রী। আমরা দেখিয়ে দেব পার্শ্ব শিক্ষকরা কিভাবে তাদের দাবি আদায় করে বিগত দিনে যেমন ভাবে চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পার্শ্ব শিক্ষক নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম। আগামী দিনেও এই সরকারের পাশে থেকে আমরা দেখিয়ে দেব পার্শ্ব শিক্ষকরা পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতা করণী ধার দেখার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ব্লকগতভাবে ঐক্যবদ্ধ থাকবেন, জেলাগতভাবে ঐক্যবদ্ধ থাকবেন, রাজ্যগতভাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আর কোনো সংগঠনের প্রয়োজন নেই, আর কারোর কান ভাঙানিতে কোন রকম কর্ণপাত করবেন না। আজকে 2 মাসের সরকার, সেই সরকারের বিরোধিতা করার জন্য বহু টিকটিকি গিরিগিরি আস্তরা আজকে বিভিন্ন নাম নিয়ে এগিয়ে আসছে, যাতে আমাদের দাবি পূরণ না হয়, যাতে বিজেপি সরকারের হাত ধরে পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ না হয়, তার জন্য মাথা চারা দিয়ে উঠছে বিভিন্ন রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি। সেগুলো থেকে সাবধান থাকবেন। আপনারা শিক্ষক, আপনারা জাতি গড়ার কারিগর, আপনারা সমাজের মেরুদণ্ড, আপনাদের চোখ খুলে রাখা উচিত। তাই কোন সংগঠন কোন কাজ করছে সেটাও আপনারা দেখেছেন। আপনারা বিগত দিনে প্রত্যেকটা সংগঠনকে টেস্ট করেছেন এবং রিজেক্ট করেছেন। আপনারা বুঝতে পেরেছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ ছাড়া এই বাংলার 42,000 পার্শ্ব শিক্ষককে বাঁচানোর কেউ নেই। আর তাই আপনারা আজকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পতাকা তলে সকলে একত্রিত হয়েছে। এখানে কোনো দল নেই, এখানে কোনো রং নেই, এখানে হিন্দু নেই, এখানে মুসলমান নেই, এখানে প্রাইমারি নেই, এখানে আপার প্রাইমারি নেই। আমরা সবাই প্যারা টিচার, আর আমাদের সুর একটাই, আমাদের স্বর একটাই, সেটা হচ্ছে বেতন কাঠামো। আর আগামী বাজেটের মধ্যে সেই বেতন কাঠামোর ফয়সলা করে ছাড়বো। এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।